আজকে যেটা করাবো সেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা। প্রথমে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব, তারপরে তার প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের তো এই পরপর ডেট অনুযায়ী ক্লাস ছিল, এতদিন হয়ে যাওয়ার কথা দুটো। একটা হচ্ছে এই সৌব্রত স্যারের একটু প্রবলেমের জন্য ম্যাথ মানে বিজ্ঞানের ক্লাসটা উনি কবে নিয়ে নেবেন আমরা জানিয়ে দেবো। আর বাংলার আমার ক্লাসটা বাকি ছিল, সেটা আমরা আজকে কমপ্লিট করে দেবো। আর যদি কেউ ভর্তি হতে চায় আমাদের ইনস্টিটিউটে, সেক্ষেত্রে তাদের 999 দিয়ে ভর্তি হতে হবে। নেক্সট মান্থে 1000 টাকা এবং তার পরের মাসে 1000 টাকা পেমেন্ট করতে হবে। টোটাল এটাই হচ্ছে কোর্স ফিস 2999। আর এই কোর্সটা থাকবে 6 মান্থ, ঠিক আছে? 6 মাসের জন্য এই কোর্সটা থাকবে। এখানে থাকবে হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোট, প্র্যাকটিস সেটও ঢুকবে, মক টেস্টও আসবে। এখানে মক টেস্টের সেট থাকবে, ঠিক আছে? আচ্ছা, 6 মাস ধরে ইন্টারভিউ হবে নাকি? ক্লাসটা মার্চে যদি পরীক্ষা হয় তাহলে হ্যাঁ, তো 6 মাস হচ্ছে না, মার্চে মানে ইন্টারভিউ আমরা যদি না। তার থেকে বেশি আর কি রেখে দিয়েছি, যদি মার্চে পরীক্ষা না নিতে পারে, পিছিয়ে যায়, তার জন্য যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তার মধ্যে আমরা শেষ আর করে যদি দেবো, দিয়ে রিভিশন চলবে। আপনার মার্চে এপ্রিলে যদি পরীক্ষা হয়ে যায় এপ্রিল মাসে, তাহলে ইন্টারভিউ অবধি চলবে নাকি আপনাদের ক্লাসটা? না, ওই রকম ভাবে ইন্টারভিউ কোনো সময় আলাদা? ইন্টারভিউ এর ক্ষেত্রে আমরা যদি আলাদা করে নিই সেটা আলাদা বিষয়। আমরা যেমন এসএলএসটির ক্ষেত্রে ইন্টারভিউ এর জন্য আলাদা কোনো ফিস বা চার্জ করিনি, কিন্তু আমরা কয়েকদিন ক্লাস নিয়েছি, এখনো নেব। যারা ক্লাস 10-এর জন্য রয়েছে, তোমার 9-10-এর জন্য যারা চান্স পেয়েছে তাদের জন্য আর কি, ঠিক আছে? ওরকম ভাবে আলাদা কোনো চার্জ করিনি, করলে আমরা সেটা জানিয়ে দেবো। কিন্তু ইন্টারভিউ এর সঙ্গে এর কোনো যোগসূত্র থাকবে না, কারণ এটা টেট, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা টেটের জন্য অনলি ফর। আমরা এইটুকু করতে পারি যে ওই বিষয়ে হয়তো কিছু ডিসকাস, কিছু বিষয়ে আলোচনা, যে কি হতে পারে, কিভাবে হতে পারে, সেটা আমরা বলে দেবো, ঠিক আছে? এটা তো মূলত টেট পরীক্ষা, ইন্টারভিউ এর কোনো কথা বলেনি। আচ্ছা, শুধু টেট পরীক্ষাটা নেবে সম্ভবত মার্চের। হবে হুম হুম হুম। বলেনি তো নোটিফিকেশন। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না। সাবজেক্ট মানে আপনি না একবার বেরিয়ে গিয়ে আর একবার জয়েন করুন, কারণ কি নেটওয়ার্কের মনে হচ্ছে সমস্যা হচ্ছে, কাটা কাটা কথা আসছে, একদমই বোঝা যাচ্ছে না। আমি বলতে চাচ্ছি মানে টেট পাস করার পর কি আর সাবজেক্টের পরীক্ষা দিতে হবে? না না, ওইরকম তো কিছু বলেনি। যদি সাবজেক্টে পরীক্ষা, হ্যাঁ একটা নোটিফিকেশন এসেছিল 25 নম্বরের একটা সাবজেক্টের উপরে পরীক্ষা হওয়ার জন্য, কিন্তু তারপরে ওই নিয়ে কোনো ডিসকাস করেনি, ঠিক আছে? বলতে পারে, এটা নির্ভর করছে তার উপরে। হুম, সাবজেক্ট বিষয় নিয়ে, কিন্তু এখন শুধুমাত্র টেটের জন্যই মূলত পরীক্ষাটা ওরা নেবে। সম্ভবত সেটা মার্চেই পরীক্ষাটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, অনেকের কোয়ারিজ ছিল যে স্যার সিলেবাসটা তো বলছেন না, কি হবে কি হতে পারে। তো আমরা তার জন্য সিলেবাসটাকেও একটু নিয়ে চলে এসেছি। দেখো, বাংলা সিলেবাসের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বোর্ড পরীক্ষণ বিষয়ক থাকবে, আর একটা হচ্ছে বাংলার পেডাগজি থাকবে। বোর্ড পরীক্ষণে টোটাল 15 মার্কস থাকবে, আর বাংলা পেডাগজির ক্ষেত্রেও 15 মার্কস থাকবে। টোটাল হচ্ছে 30 নম্বরের থাকবে, ঠিক আছে? এবার এই বোর্ড পরীক্ষণে কি থাকবে, একটা গদ্য থাকবে, একটা পদ্য থাকবে, ঠিক আছে? এবার এই গদ্য থেকে কখনো 7 নম্বর, কখনো 8 বা কখনো 9 দেয়, তাহলে বাকি যেটুকু থাকছে কখনো এখানে 8, কখনো হচ্ছে 7, কখনো 6, এইভাবে একটা টোটাল মার্কস নির্ধারণ করে। সেখানে কি কি প্রশ্ন থাকে, এই যে গল্প বা কবিতা মানে গদ্য বা পদ্যর ক্ষেত্রে কিছু অংশ তুলে দিয়ে সেখান থেকে প্রশ্নোত্তর থাকবে। কি প্রশ্নোত্তর? কারক জিজ্ঞাসা করতে পারে, সমাস জিজ্ঞাসা করতে পারে, বাচ্য, বাক্য, তারপর সন্ধি, হ্যাঁ, এই ধরনের ডাইরেক্ট ওই বাক্য থেকে তুলে দিয়ে বললো যে এটা কোন সমাস বা এটা কোন কারক নির্ণয় করো,
ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখানে কিন্তু দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাছাড়াও ডাইরেক্ট ওই গল্প বা কবিতা থেকে হয়তো একটা লাইন তুলে বলে এটা কে বলেছে, কাকে বলেছে, কোন প্রসঙ্গে আসছে, এইগুলো এর সঙ্গে জুড়ে বাচ্চ কি থাকে। দিবে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলে বাচ্চ কি দিবে? বাচ্চ সব তো ক্লাস 8 ধরনের পর্যন্ত নেই। কোশ্চেন, সব ধরনের কোশ্চেন ওখানে থাকতে পারে, দেয়নি যদিও কিন্তু দিতে পারে। ব্যাকরণগত দিকটা বেশি গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, না বলছি ক্লাস 8 পর্যন্ত তো বাচ্চার সিলেবাসে নেই ওদের। নেই কিন্তু বলা তো যাচ্ছে না, যদি দিয়ে দেয় কি করবে, তাই না? হ্যাঁ। অতএব রেডি থাকা আর ভালো। হুম, তারপরে কি আর আসছে? স্যার একটা কথা, হুম, আমি এই যারা অ্যাকচুয়ালি মানে শুনছেন শিক্ষার্থী তাদের জন্য বলছি, স্যারকে কাইন্ডলি আপনারা পড়াতে দিন, ঠিক আছে, তারপর শেষের দিকে কোশ্চেন গুলো করুন, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, প্রবলেম সেটাই সব থেকে ভালো। হুম, আমি পুরো বিষয়টা একটু বলে দিই, তারপরে যা প্রশ্ন থাকবে শেষের দিকে করলেও সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আসছে যে বাংলা পেডাগজির ক্ষেত্রে কতগুলো ইনফরমেশন আমি তুলেছি, সব তুলিনি, ওই জন্য ইত্যাদি বলে দিয়েছি। যে ভাষা শিখন ও আয়ত্তীকরণ, ভাষা শিখনের নীতি, শোনা ও বলার সক্ষতা, মানে কতটা দক্ষতা হবে এটা, হ্যাঁ, দক্ষতা, তারপরে সংশোধনমূলক শিক্ষা, যেহেতু আজকে পড়াবো সেই জন্য এটা তুলেছি। এছাড়া আরো বেশ কতগুলো দিক রয়েছে বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ব্যাকরণগত যেমন পদ রয়েছে, এই সবগুলো কিন্তু কিছুটা ডিসকাস মূলক, যেমন আহ সাধু চলিতের ব্যবহার রয়েছে। হুম, এরকম কিছু বৈশিষ্ট্য যুক্ত বিষয় আমরা কিন্তু বাংলার মধ্যে পাবো, ঠিক আছে। তো চলো আজকে প্রথম যে পার্টটা রয়েছে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা, সেই সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থাটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমাকে একটা জিনিস একটু প্রত্যেকে, আমি তুমি করেই বলছি, যে বলো তো দেখিনি যে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থাটা কি, আসলে কি বলতে চাইছে? রেমিডিয়াল টিচিং, রেমিডিয়াল টিচিং আসলে কি সেটা? কোনো ভুলভ্রান্তি করলে সেটাকে শুধরে দিয়ে শিক্ষা যেটা হয় সেটাই। কিছুটা ওই রকম, কিন্তু তাও ঠিক নয়। আর কেউ? হ্যাঁ স্যার, হ্যাঁ রিমিডিয়াল টিচিং হলো সেটাই যেটা হ্যাঁ পাঠ চলাকালীন একটা শিক্ষা দেওয়ার পরে যখন কোনো শিক্ষার্থীর মধ্যে তার অসুবিধা থেকে যায় পাঠের সম্পর্কে, হ্যাঁ, সেইটাকে পুনরায় আবার বুঝিয়ে বলাটাই হলো রেমিডিয়াল একদম টিচিং। তাই। আমাদের একটা ক্লাসরুমে এই যেমন আমরা পড়াশুনো করছি, এখানে আমরা যে কজন আছি, ঠিক আছে, প্রত্যেকেই সব জিনিস বুঝতে পারবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যতজন শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর ক্ষেত্রে ধরে নেওয়া যায় এখানে 10 জন আছে, 10 জনের মধ্যে 7 জন ভালো বুঝতে পেরেছে, বাকি 3 জন বুঝতে পারেনি। এই বুঝতে না পারার কারণ তাদেরকে নির্ণয় করতে হবে, তাদেরকে আলাদা করে শিক্ষা দিতে হবে, তারা কিভাবে শিখতে পারে সেই দিকগুলো দেখতে হবে। এই বিষয়টাই হচ্ছে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা। আমি কি একটু বোঝাতে পেরেছি? তারপর আমরা ডিসকাসে যাব। একটু কি ধারণা হয়েছে যে হ্যাঁ স্যার, ইয়েস ঠিক স্যার। আছে। একদম ক্লাসে 10 জন থাকছে, তার মধ্যে 7 জন ভালো বুঝতে পারছে, আর 3 জন যারা একেবারে বুঝতে পারছে না বা পারবে না মনে হচ্ছে, তাদেরকে আলাদা করে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে রেমিডিয়াল এডুকেশন বা ট্রেনিং বলতে পারো। সেখানে কি হচ্ছে সংশোধনমূলক, বাংলায় বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এবার সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা একটু আমরা দেখে নিই কি বলছে। বলছে এটি একটি পরিকল্পিত শিক্ষা ব্যবস্থাকে বোঝায়, যার মাধ্যমে শিক্ষার্থীদের শিখনে যে দুর্বলতা, ঘাটতি, সমস্যা দেখা যায় তা চিহ্নিত করে বিশেষ পদ্ধতিতে, ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ পদ্ধতিতে তা দূর করার চেষ্টা করা হচ্ছে। এই শিক্ষা মূলত সেই সব শিক্ষার্থীদের জন্য যারা সাধারণ কক্ষ শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, মানে সাধারণ যে শ্রেণীকক্ষ সেখানে চলতে পারছে না তাদের সঙ্গে, অথচ একই ক্লাসরুমের মধ্যে তাদের পড়াশুনো করতে হচ্ছে। এইখানে কিন্তু কতগুলো কন্ডিশন জুড়ে দেওয়া হচ্ছে। এক হচ্ছে এই শিক্ষা সাধারণত শিক্ষার্থীদের জন্য, আর 2 হচ্ছে একই
ক্লাসরুম, ঠিক আছে, থাকবে যেখানে সব ধরনের ছাত্রছাত্রী থাকবে, যেখানে সব ধরনের ছাত্রছাত্রী থাকবে, কেউ খুব ভালো, কেউ মিডিয়াম, কেউ একেবারেই বুঝতে পারছে না। এই ক্ষেত্রে যারা বুঝতে পারছেই না বা যারা মিডিয়াম, তাদেরকে যে টেনে তোলার পদ্ধতি, বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে সংশোধনমূলক শিক্ষা। ঠিক আছে, চলো এইবার প্রথম কথা, তাহলে আমি এর আগে যেটা বললাম যে এখানে মূলত দরকার হচ্ছে একটা শিক্ষার্থী, তার কথা বলছি আমি, শিক্ষার্থীর প্রসঙ্গ টানছি। তাহলে সমস্যাটা কার দাঁড়াচ্ছে? অবভিয়াসলি শিক্ষার্থীদের জন্য, তাই না? এই প্রবলেমটা শিক্ষার্থীদের। তাহলে সেক্ষেত্রে তাদের প্রথম কাজ হচ্ছে পিছিয়ে কেন পড়ছে শিক্ষার্থীরা, সেই কারণটা আমাদের নির্ণয় করতে হবে। কি কি হতে পারে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার? এক হচ্ছে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি কম, তার মানে মনে রাখতে পারে না, বা পড়ছে হয়তো কিন্তু মনে থাকছে না। ঠিক আছে, তাহলে কিছু কৌশল, কিছু বিষয় অবলম্বন করতে হবে। আমাদের ক্ষেত্রেও হয়, এত এত সিলেবাস শেষ করব কি করে, মনে থাকছে না, একটা পড়ছে আর একটা ভুলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হচ্ছে। তো এই ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই স্মৃতিশক্তি মানে যাদের কম থাকছে তাদের সমস্যা। তারপরে কি হচ্ছে, শিক্ষার্থীদের অমনোযোগিতা। অনেক সময় কি হয়, পড়াশুনো করছে বটে কিন্তু মনটা থাকছে অন্যদিকে, অন্য কিছু ভাবছে, তাহলে সমস্যা হতে পারে। তারপরে কি আসছে, কম বোধ শক্তি, বুঝতে পারছে কম। তারপরে আত্মবিশ্বাসের অভাব থাকছে। হ্যাঁ, কখনো হয়তো যে জিনিসটা সে হয়তো খুব ভালো করে তৈরি করে এসছে, কিন্তু সবার সামনে গিয়ে বলতে গিয়ে তার হয়তো মন থেকে মানে সব ভুলে যাচ্ছে, বলতে পারছে না, আগে পরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে আত্মবিশ্বাসের অভাবের জন্য এটা হয়। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, সমস্যার সমাধানে দক্ষ নয়। অনেক ক্ষেত্রে কি হয়, সে হয়তো জানে কিন্তু কিভাবে সমস্যার সমাধান করতে হবে সেটা তার কিন্তু একটা সমস্যা থেকে যায়। কারণ একজন মাইকটা অন আছে, একটু অফ করবেন। আচ্ছা, কাজ করতে অধিক সময়ের প্রয়োজন হয়, শিখনের প্রতি অনীহা, তারপরে উৎসাহের অভাব, খুব গুরুত্বপূর্ণ, উৎসাহের অভাব, তারপরে বিমূর্ত ধারণাগুলি অনুধাবন করতে পারে না। ঠিক আছে, সামাজিক এবং পারিবারিক অস্বাস্থ্যকর পরিবেশ, মানে সব রকম সমস্যা এমন হতে পারে। এইখানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশ মানে কি, বাবা মা সবসময় ঝামেলা করছে, ছেলে মেয়েটার মধ্যে সবসময় একটা টেনশন, ভয় কাজ করে। বাবা বা মা পড়াশুনো নিয়ে সবসময় তাকে মারধর করে, বকাবকি করে, তাহলে তার একটা ভয় থেকে যাচ্ছে। ফলত সে খুব ভালো করতে গিয়ে টেনশনে খারাপ করে ফেলছে। তাহলে এই সমস্যাগুলো পড়ছে, যার জন্যে ওই সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাহলে এতগুলো কারণের বাইরে অনেক কারণ কিন্তু থাকতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করতে করতে দেখতে পাবো। এরপরে কি আসছে, তাহলে সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, যাতে ওই শিক্ষার্থীদের সমস্যাটা আমরা দূর করতে পারি। প্রথম ক্ষেত্রেই সেই কথাটাই বলেছে যে শিক্ষার্থীদের শিক্ষণগত দুর্বলতা দূর করা। শিক্ষণগত দুর্বলতা বলতে কোনটাকে বুঝবো আমরা, তাদেরকে যেটা শেখানো হচ্ছে সে যেন সেটা বুঝতে পারে। তাহলে সেই জায়গাটা আমাদের কি করতে হবে, দুর্বলতাটা সংশোধন করতে হবে, যে কোনখানে ওর দুর্বলতা রয়েছে সেইটা আমাদের দূর করতে হবে। তারপরে কি বলছে, পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। যারা পিছিয়ে পড়ছে, আমরা আর একটা জিনিস সব থেকে বাজে করি শিক্ষার্থীদের জন্য, ম্যাক্সিমাম এটা হয়, 90% টিচাররা এই কাজটা করে ভুল আমার মনে হয় সেক্ষেত্রে, যে আমি হয়তো বললাম যে ও পারছে না, আমি বললাম যে তুমি পারবে, চেষ্টা করো, এই একটা বলা। আর কেউ হয়তো বলছে তোমার দ্বারা হবে না, এই এতবার বলে বলেও হয়, আর কি বলবো, সবসময় নেগেটিভ কমেন্ট করতেই রয়েছে। তাহলে একটা বড় সমস্যা তৈরি হবে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। তার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি করা দরকার। ড্রপ আউট কমানো, এই ড্রপ আউটের অনেক কারণ আছে। হ্যাঁ, ড্রপ আউট যেমন হচ্ছে এক অর্থনৈতিক পরিকাঠামোগত সমস্যার কারণে স্কুলে
ছেলেমেয়েরা আসতে চায় না, তার জন্য ড্রপ আউট হয়। তারপরে হতে পারে মানে বাড়ির থেকে কাজে লাগিয়ে দিয়ে দিল। অনেক সময় স্কুলে অন্যান্যরা তার প্রতি এমন আচরণ করলো, ভয়তে সে স্কুলে আসলো না। তারপরে হচ্ছে অনেক সময় হয়ে যায় যে প্রতিনিয়ত পড়া না বলতে পারায় তার মধ্যে একটা ইতস্তত বোধ চলে আসে। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটা রয়েছে। ছুটি ছুটি গল্পটাই 11 প্রত্যেকে কম বেশি জানো। তাহলে সেই ছুটি গল্পে ফটিকের চরিত্রটা ভাবো। স্কুলে এমন ভাবে তাকে সবসময় মানে বিভিন্ন ভাবে বলা হতে শুরু করলো, তার নিজের ভাইয়েরা পর্যন্ত তাকে একটা করলো, কি করছিল যে অ্যাভয়েড করতে শুরু করলো, যে ওকে চিনি না জানি না। প্লাস স্কুলের টিচাররা বকাবকি করা, বাড়ি এসে একটা মানে জড়থড় ভাব নিয়ে চুপচাপ থাকা। তো এর কারণেও কি হয়, স্কুলে যাব না এরকম, স্কুলে যাওয়ার নাম শুনলে ভয় পায়, তার ফলে ড্রপ আউট হতে পারে। তো এরকম ব্যাপারটা থাকতে পারে। তারপরে কি আসছে, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা প্রদান। ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী মানে একজন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থী পাশাপাশি আছে, এ হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটার নাম এ আর এটা বি দিলাম, বি হয়তো ধীরে বুঝতে পারে। তাহলে দুজনের শিক্ষা পাশাপাশি রাখবো বটে, কিন্তু কোন কৌশল অবলম্বন করলে দুজনেই শিখতে পারবে, তাহলে সেই জায়গাটা অনুযায়ী শিক্ষা দিতে হবে। তারপরে কি বলছে, শিক্ষার মনোন্নয়ন নিশ্চিত করা, মানে উন্নয়নগত দিক হচ্ছে কি হচ্ছে না সেটা নিশ্চিত করা। যদি না হয়, আজকে প্রথমে একটা বিষয় পড়ালাম, বোঝালাম, এই যেমন সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা আমি পড়াচ্ছি, এর মধ্যে যারা বুঝতে পারছে ঠিক আছে, যারা না বুঝতে পারছে আবার যখন রিভিশন হবে তখন তারা বুঝতে পারবে, বা প্রশ্ন উত্তর আলোচনা হবে তখন ডিসকাস হবে, তখন গিয়ে আরো খানিকটা বুঝতে পারবে, নিজেরা আরেকটু দিয়ে দেখবে, আরেকটু বুঝতে পারবে, এর বিভিন্ন কৌশল থাকবে। এইভাবে কি হবে, সেই শিক্ষার্থী বুঝতে পারছে কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখা এবং মানোন্নয়ন করা। মানোন্নয়ন ব্যাপারটা হচ্ছে তার শিক্ষা যেটা দেওয়া হচ্ছে সেই শিক্ষার মানটা উন্নয়ন করতে হবে। ঠিক আছে, তারপরে আসে সংশোধনমূলক শিক্ষার উদ্দেশ্য কি রয়েছে। কি উদ্দেশ্য, প্রয়োজনীয়তা দেখলাম, কিন্তু সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য যে লক্ষ্য আমাদের দরকার সেটা কি, শিক্ষার্থীর নির্দিষ্ট শিখন সমস্যা শনাক্তকরণ করা। দেখবে যে ক্লাসে 10 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে যদি এক্ষুনি আমাদেরই ব্যাচে এখানে যারা আছে তাদের যদি বলা হয় যে কার কার ম্যাথে খুব ভালো হয়, ম্যাথ খুব ভালো করতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম জনই বলবে যে না আমি পারি না, ভালো লাগে না, ভয় পায়, এই সমস্ত ব্যাপার রয়েছে। আবার কেউ কেউ বলবে আমার বিজ্ঞান ভালো লাগে না, কেউ কেউ বলছে আমার ইতিহাস একদম গাজির পাঠ পড়তে ইচ্ছে করে না, আবার কেউ কেউ বলছে ভূগোলটা এত বিশাল বিষয় পড়তে হয় ভালো লাগে না, আর অনেকে বলে বাংলায় দূর ভালো লাগে না, কি সব দিয়ে রেখেছে। তো এক একজনের এক এক দিক প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা শনাক্তকরণ করাই হচ্ছে একটা সংশোধনমূলক শিক্ষার উদ্দেশ্য থাকছে। তারপরে কি বলছে, ভুল ধারণা, ভুল অভ্যাস সংশোধন করা। কি কি ধারণা রয়েছে, ঠিক আছে, পড়তে গিয়ে যে প্রথম ভুল ধারণা আমাদের, যে আমরা পারি না বলে কিছু হয় না। মানুষ চাইলে সচেতন ভাবেও খুন করে, আমরা দেখছি চারিদিকে যা পরিস্থিতি চলছে, ঠিক আছে। তাহলে এই যে ভুল ধারণা আমরা পারি না, সেটা মুছে ফেলতে হবে, এইটা সংশোধন করাটা দরকার যে কোনো বিষয়ে। তাহলে ভুল ধারণা যেটা থাকবে, এছাড়া তো আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো ভুল ধারণা ছিল যার জন্য বুঝতে পারছে না, সেটা সংশোধন করা দরকার। তারপরে বলছে মৌলিক দক্ষতা উন্নত করা, সেখানে কি কি, পঠন, লিখন, গণনা, এই সমস্ত, ঠিক আছে, মানে যখন পড়বে প্রত্যেকটা বিষয় স্পষ্টভাবে উচ্চারণ করা, লিখবে যখন মানে দুরকম বিষয় নয়, গুছিয়ে লেখার চেষ্টা করা, এই ধরনের বিষয়গুলো যেটা মৌলিক বিষয় সেইগুলোর উপরে দক্ষতা অর্জন করতে হবে। তারপরে কি আসছে, শিক্ষার্থীর আগ্রহ ও প্রেরণা বৃদ্ধি করা, মানে যাতে সে বারবার ওই কাজটা করতে চায়, ভালো লাগে তার, ঠিক আছে, তার আগ্রহটাকে বাড়িয়ে তোলা। তারপরে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা, সামগ্রিক দিকে তার কোন ধরনের কি রয়েছে, মানে কতটা মানে ওভায় মানে সব দিক থেকে, সে খেলাধুলো যদি আগ্রহী হয় তাকে খেলাধুলোর দিকে টানতে হবে। এমন হতে পারে, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি এখানে, যে আমরা ক্লাসের মধ্যে
প্রশ্ন উত্তর করব না। আমরা ছেলে মেয়েদের ক্ষেত্রে সবাইকে বললাম ক্লাসে আজকে আমরা কি করব, কুইজ করাবো। চলো ক্লাস 10-এর এই গল্পটা থেকে কোন একটা গল্পের নাম বলো, কেউ যদি পড়ে থাকো, কোন একটা গল্প বা কবিতা। জ্ঞানচক্ষু ধরো, জ্ঞান চক্ষু একটা গল্প। তাহলে এই জ্ঞান চক্ষু গল্পে বলা হলো আজকে আমরা কুইজ করাবো। দেখ কৌশল করলাম আমি প্রশ্ন করতে পারতাম, অনেকে উত্তর দেবে না। এবার যখন বললাম কুইজ করাবো, তার জন্য তোমরা দল বিভাজন করে নাও, সবাই প্রত্যেকে এক এক দল চলে গেল, তখন আমি তাদেরকে প্রশ্ন করছি। এই ধরনের প্রশ্ন করা, কৌশল করে এক এক দিককে উন্নতি করে সামগ্রিক দিকটাকে বিকাশ লাভ করাতে হবে। মানে যেভাবে তাদেরকে শেখানো যায়, যারা পিছিয়ে পড়ছে তাদের কথাই বেশি করে এখানে বলা হচ্ছে, সেই দিকগুলোকে চিহ্নিত করা। ঠিক আছে, এটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষার উদ্দেশ্য। চলো তারপরে এর বৈশিষ্ট্যগুলো কি রয়েছে একটু দেখি। শিক্ষার্থী কেন্দ্রিক হয়, এটা আমি আগেও প্রথমে বললাম। যেহেতু প্রবলেম, সমস্যা যা কিছু শিক্ষার্থীর, তাই শিক্ষার্থী কেন্দ্রিক হয়। ব্যক্তিভেদে পৃথক শিক্ষণ, এক একজন এক এক রকম, ঠিক আছে, তাদের জন্য পৃথক পৃথক শিক্ষণ ব্যবস্থা তৈরি করতে হবে। ধাপে ধাপে অগ্রগতির নির্ভর করাতে হবে। নমনীয় পাঠ্যসূচি এমন কিছু করতে হবে যেন সবাই, যে পারে না সেও করতে পারে, আবার যে পারে সেও যেন পড়াশুনো করতে পারে, দুজনেরই যেন একটা সামঞ্জস্যতা থাকে। নিয়মিত মূল্যায়ন ও প্রতিক্রিয়া, পুনরাবৃত্তি, অনুশীলনমূলক শিক্ষা ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব প্রয়োজন সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধাপে ধাপে অগ্রগতি করানো। হ্যাঁ, একটার পর একটা ধাপ উঠবে। প্রথমে একেবারে নরম, সে কি জানে ওই গল্প বা ওই সম্পর্কিত, হ্যাঁ, লেখক পরিচিতি সম্পর্কিত কি কি জানে, সেগুলো ধীরে 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 তার কাছ থেকে জেনে নিতে হবে। তারপরে কি আসছে, সংশোধনমূলক শিক্ষার ধাপ সমূহ। ওই যে ধাপের কথা বললাম, সেই ধাপগুলো প্রথমে আগে চিহ্নিত করতে হবে। এখানে রোগ নির্ণয় বলেছি আমি। আসলে কি চিহ্নিত করব, সেই শিক্ষার্থী কতটুকুনি শিখছে বা জানে, কতটুকুনি জানে, কোন বিষয়ে তার সমস্যা রয়েছে, সামগ্রিকটা আমাকে আগে চিহ্নিত করতে হবে, রোগ নির্ণয় করতে। তার জন্য এরপরে সেই সমস্যা কিভাবে মানে আসছে, কোথা থেকে আসছে, কেমন করে তার সংশোধন করা যাবে, ঠিক আছে, সেই বিশ্লেষণটা করতে হবে। তারপরে সেটার পরিকল্পনা করতে হবে, একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা পড়াশুনো করাতে গেলে নতুন কোনো বিষয়ে যখন আমরা যাই, যেটা জানি সেটা আলাদা বিষয়, যেটা জানি না সেটা কিন্তু একটা ছক কষে নিই যে এইভাবে পড়াবো, এইটুকুনি এই বিষয়ে বলবো, ওইটুকুনি এই বিষয়ে বলবো, তার জন্য আমি এই পিপিটিটা বানাবো, এই পিপিটিটা এত এইভাবে দেখানো যেতে পারে, সেইগুলো আমি দেখিয়ে দিলাম। এই যেমন পরপর আমরা পরপর স্লাইডে দেখাচ্ছি। হ্যাঁ, এইরকম ভাবে ধাপ তৈরি করে নেওয়া যেতে পারে। তারপরে কি আসছে, উপযুক্ত শিখন কৌশল প্রয়োগ, আর নিয়মিত মূল্যায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ করা। তারপর আবার তার কতটা অগ্রগতি হলো সেইটা দেখে নেওয়া, নিয়ে তার ভিত্তিতে তাকে শেখানো। ঠিক আছে, তাহলে সংশোধনমূলক ধাপ এটা হলো। তারপরে চলো সেই সংশোধনমূলক ধাপ, আচ্ছা এইটা দুবার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আসো সংশোধনমূলক শিক্ষার পদ্ধতি। কোন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, কোন পদ্ধতিতে করতে পারি, শিক্ষার্থীদের একটা জায়গায় নিয়ে যেতে পারি। একটা হচ্ছে ব্যক্তিগত শিক্ষণ। ব্যক্তিগত শিক্ষণ, তাকে এক এক করে ইন্ডিভিজুয়ালি ডেকে জিজ্ঞাসা। এমন হতে পারে অনেক ছাত্রছাত্রী সবার সামনে নিজেকে খোলামেলা বলতে পারে না, তখন তাকে আলাদা করে ডেকে কি সমস্যা, কি প্রবলেম, কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে সেটা কিন্তু আলোচনা করা যায়। তারপরে কি আসছে, ছোট ছোট দলে শিক্ষণ দেওয়া, মানে ভাগ করে দিয়ে তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা। তারপরে কি আসছে, পুনরাবৃত্তি ও অনুশীলন, এটা করা যেতে পারে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে প্রথমে পড়ালাম, আমি পড়িয়ে দিলাম, দিয়ে বললাম বলো তো তোমরা কি বুঝেছো, তারপরে সে বললো কোথাও মিস্টেক হলো, সেটা আবার আমি বলে দিলাম, দিলে আবারও বললো। এইভাবে একটা পুনরাবৃত্তি হবে এবং তার সঙ্গে বারবার অনুশীলন হবে, এইভাবে সে শিখে যেতে পারে। তারপরে কি আসে, সহায়ক শিক্ষা সামগ্রীর ব্যবহার।
এই যেমন পড়ানোর জন্য অনেকে কি করে, বোর্ডের ব্যবহার করে, অনেকে বিভিন্ন ধরনের ছবির ব্যবহার করেন, ঠিক আছে। অনেকে আবার এই যেমন আমি অনলাইনে পড়াচ্ছি, মানে আমি এখানে কি করছি, পিপিটির ব্যবহার করছি, ল্যাপটপের ব্যবহার করছি, অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করছি। এই যে অডিও ভিজুয়াল উপকরণ প্রয়োগ, যেগুলোতে খুব ভালো করে অডিও শোনা যাবে, হ্যাঁ, দেখাও যাবে, সবকিছু সুবিধা হবে। মানে আমি ক্লাস নিচ্ছি অথচ মিনমিন করে বললাম, কিছু বুঝতে পারলো না ছাত্রছাত্রীরা, তাহলে একটা বড় সমস্যা তৈরি হবে, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই শোনার ব্যাপারটা খুব জরুরি এবং দেখার। তারপরে কি বলছে, খেলাধুলা ভিত্তিক ও কার্য ভিত্তিক শিক্ষণ ব্যবস্থা। খেলাধুলোর দিকেও নজর দিতে হবে এবং কতটা কি করতে পারছে খেলাধুলো, মানে এমন কিছু শিক্ষা থাকবে যে শিক্ষার মধ্যে খেলাধুলোও হবে আবার পড়াশোনাও হবে, এরকম শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে আসতে পারি। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দিলাম, এর বাইরে আরো কিন্তু হতে পারে। তারপরে চলো, একই জিনিস আবার চলে আসে, তারপরে চলো, সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের একটা বড় ভূমিকা থাকে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস বলি, শুধু শিক্ষকের ভূমিকা থাকবে তা নয় কিন্তু, তার পাশাপাশি পরিবার থাকবে। হ্যাঁ, পরিবার, যেহেতু আমরা বিদ্যালয় ভিত্তিক পড়ছি তার জন্য আমাদের শিক্ষকের কথা দিয়েছি, পরিবার থাকবে, সমাজ, সমাজ মিন্স আশেপাশে যারা মানুষজন থাকবে তাদের কথা বলছি। এটা খুব গুরুত্বপূর্ণ। সংশোধনমূলক শিক্ষক মানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের যেমন ভূমিকা থাকবে, পরিবারে বাবা মা ভাই বোন সবার ভূমিকা থাকবে, আর সমাজের মানুষজনের একটা ভূমিকা থাকতে পারে। এবার শিক্ষকের কি ভূমিকা আছে, শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা, সহানুভূতিশীল ও ধৈর্যশীল আচরণ করা, উপযুক্ত কৌশল নির্বাচন করা, মানে কোন কৌশলে তাকে বোঝানো যায়, নিয়মিত ফিডব্যাক প্রদান করা, অভিভাবকের সঙ্গে সহযোগিতা, বারে বারে কথা বলা। এছাড়াও কিন্তু আরো আছে, যেমন আমরা বলতে পারি যে শিক্ষার্থী যা বলতে চায় তা শিক্ষককে শুনতে হবে, শিক্ষককে শুনতে হবে। তারপরে শিক্ষার্থী কোনো বিষয়ে হয়তো অত্যাধিক আচরণ কোনো কিছু করে বসলো, তাকে সঙ্গে সঙ্গে বকা বা কিছু করা যাবে না, তাকে তার পাশের জনের সঙ্গে কথা বলে কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন কৌশলমূলক আচরণ আমাদের করতে হবে, তার কথা শুনে তার বিষয়টা অনুধাবন করার চেষ্টা করতে হবে, তার সঙ্গেও পরামর্শ করতে হবে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শিক্ষকের ভূমিকা গেল। এবার আসছে সংশোধনমূলক শিক্ষার উপকারিতা। কি কি উপকার হয়? এক, শিক্ষার্থীর শিখন দক্ষতা বৃদ্ধি পেয়ে যায়, যে শিক্ষার্থী পিছিয়ে পড়ছিল তাকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, তাকে শিখিয়ে পড়িয়ে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। তারপরে কি হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ানো যায়, মানসিক শক্তি বৃদ্ধি পায়, শিক্ষায় সাফল্যের হার বৃদ্ধি হয়, সমতা ও অন্তর্ভুক্তি শিক্ষামূলক শিক্ষা নিশ্চিত করা যায়। ঠিক আছে, সবাইকে সমান ভাবে দেখা যায় ক্লাসের মধ্যে, সবাই তখন ভালো ফল করতে পারে। তাহলে এগুলো আমাদের উপকারিতা। এবার সমস্যাও রয়েছে, সীমাবদ্ধতা। ঠিক আছে, সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে যেমন উপকারিতা আছে তেমনি বিরাট একটা সমস্যা রয়েছে, যেমন প্রচুর সময় দরকার হয়, তার পাশাপাশি কি দরকার হয়, অর্থের প্রয়োজন হয়, প্রশিক্ষিত শিক্ষকের একটা বড় অভাব আমাদের রয়েছে। এটা তো আর প্রত্যেকেই কম বেশি জানি, দ্বিমত নেই এই বিষয়ে, যে প্রশিক্ষিত শিক্ষকের বড় অভাব, বড় শ্রেণীকক্ষে বাস্তবায়নের অসুবিধা। একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তাহলে কি করে তাকে তৈরি করব? এমনি সাধারণত একটা ক্লাসে একজন টিচার পিছু 40 জন ছাত্রছাত্রী থাকতে পারে, তাতেই এই শিক্ষাটা দিতে গেলে 1 ঘন্টার মধ্যে একটা বড় অসম্ভব হয়ে যায়। সেখানে যদি 100 200, আমাদের এখানে যেমন একাদশ শ্রেণীতে যখন ভর্তি হয় আমি দেখেছি 300 জন একটা রুমে ক্লাস করছে, তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে করাবে? অতিরিক্ত চাপের সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই ব্যাপারগুলো থেকে যায়। তাহলে এই বড় সমস্যা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ছিল
আজকে সংশোধনমূলক শিক্ষা তার সুবিধা, উদ্দেশ্য বা লক্ষ্য, তার সমাধান বা বিভিন্ন ধাপ এবং সীমাবদ্ধতা। আচ্ছা, এইখানে কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি স্যার ওই স্লাইডটা একবার দেখান, শেষের স্লাইডটা। আচ্ছা, শেষটা। হ্যাঁ, হুম এই যে একদম শেষ পয়েন্টটা, অতিরিক্ত চাপের সম্ভাবনা, হুম হুম হুম। এটা একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা, অনেক সময় আমি একটা স্টুডেন্টকে, এখানে 10 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের আমি যখন শেখাতে চলেছি 10 জনের মধ্যে হয়তো 7 জন বললাম যে জানি, ভালো করতে পারে, 3 জন পারছে না। এবার এই 3 জনকে যখন আমি পড়াতে গেলাম বা বোঝাতে গেলাম, তখন ওদের মধ্যে একটা টেনশন হয়ে যায় যে আহ, এদের কিছু বলছে না স্যার, আমাদের বারবার বলছে, তাহলে তো কেমন একটা লাগছে, টেনশন হয়ে গেল তার জন্যে। বা যখন স্যার আরো ভালো করে বোঝাতে গেলেন, ওরা হয়তো সেটাকে বিপরীত ভাবে নিয়ে নিল। ঠিক আছে? তার ফলে কি হয়, টেনশন চলে আসে। যে কি অনেকে হয় দেখবে যে পরীক্ষা, আমার ক্ষেত্রে যেমন হতো, সারা বছর ফর্ম ফিল আপ করার সময় আমি জোর করে বললাম যে আমি চলো পরীক্ষা দিয়ে আসবো। পরীক্ষার দিন নানা সমস্যা হয়ই হয়, আমার ক্ষেত্রে হতোই, একটা টেনশন, চাপ, পারবো তো, হবে তো, হ্যাঁ, এরকম। বা হয়তো ক্লাসের পরীক্ষা অনেক ক্ষেত্রে মিসও করেছি এরকম করে, যাইনি। হ্যাঁ, তো টেনশন ব্যাপারটা এই দিক থেকে আসতে পারে যে এতজন ছাত্রছাত্রী, তাদের কিছু বলছেন না স্যার, অথচ আমাদেরকে বারবার বোঝাচ্ছেন, তাহলে কি আমাদের কি অন্য কিছু ভাবে ভাবছেন, অন্য কিছু ভাবে দেখছেন? তারা হয়তো প্রথম দিকেই এই ব্যাপারটা যখন পেলো, তখন টেনশন এসে গেল। বোঝাতে পারলাম বিষয়টা? বা বারে হ্যাঁ বারে স্যার, বুঝতে পারলাম। তাকিয়ে কিছু হ্যাঁ, বলছি, এরকম ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, আর কিছু প্রশ্ন এ বিষয়ে? স্যার ওই একবার বললে না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ওইটা যদি একটু বলে এটা দেন আসলে ভালো হয়। এখানে নেই তো, এর সঙ্গে ওটা একটা বিরাট বিষয় রয়েছে। হ্যাঁ, আমি অন্য একদিন আলোচনা ঠিক আছে, করে দেবো ব্যাজের আচ্ছা হলে। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আলোচনা সমস্তটা দেবো আমরা, আমরা প্রত্যেকটা শব্দ, এইগুলো আমি তুলে নিয়ে এসেও আলোচনা করি, কিন্তু যেহেতু প্রশ্ন উত্তরও আলোচনা করবো, তো এই জন্য আমি একটুখানি আটকাচ্ছি। আজকে যেটা পড়ালাম ওখানে কিছু কোশ্চেন দিন কেন? হ্যাঁ, প্রশ্ন আছে এখানে। ঠিক আছে, প্রশ্ন চলে যাব। আর কারো প্রশ্ন জিজ্ঞাসা নেই তো? তাহলে প্রথম প্রশ্ন আসি, একেবারে সহজ সহজ কোশ্চেন এর থেকে। সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য? অগ্রবর্তী ছাত্রদের জন্য, পিছিয়ে পড়া ছাত্রদের জন্য, ফেল করা ছাত্রদের জন্য, না দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য? কয়েকটা। পিছিয়ে পড়া ছাত্রদের জন্য। তাহলে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। পরের প্রশ্ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীরা কি ব্যাপারে পিছিয়ে থাকে? খেলাধুলার ব্যাপারে, আসা যাওয়ার ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারে, হাঁটা চলার ব্যাপারে? কয়েকটা হবে স্যার, লেখাপড়ার ব্যাপারে। কোশ্চেন কিন্তু এর থেকে বেশি ডিপ দেবে না, আমি বলে দিলাম, এই সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। হ্যাঁ, আমি রীতিমতো ঘাটাঘাটি করে তারপরে কয়েকটা কোশ্চেন আমি দেখে নিয়ে এসেছি। তারপরে কাদের জন্য তারা পিছিয়ে থাকে, মানে এখানে তারা বলতে কাদের কথা বলছি? পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। একদম। এবার কাদের জন্য পিছিয়ে? পিতামাতার জন্য, শিক্ষকদের জন্য, নিজেদের কারণ, না সহপাঠীদের জন্য? কয়েকটা নিজেদের কারণে। দেখো, এইখানে একটা মজার বিষয়। হ্যাঁ স্যার, এগুলো স্যার সবগুলোই কি হতে পারে স্যার? হ্যাঁ, এইখানে নিজেদের জন্য অবভিয়াসলি প্রথম এবং গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু পরোক্ষ কারণ হিসাবে এইগুলো থাকবে। এই জন্য নেই অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, সবকটা তো অ্যান্সার দিয়ে মানে সবকটাই সঠিক এটা তো বলা নেই। না নেই, ওই জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা খুঁজতে হবে। বোঝা গেল ব্যাপারটা? সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, প্রথমে গুরুত্বপূর্ণ, প্রথমে চাইছে আর কি, সেইটা যদি এখানে সবকটা থাকতো, তখন কিন্তু দ্বিতীয় পাঠে আসতো সবকটা। ঠিক আছে? পরের প্রশ্ন, পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাদের দায়িত্ব?
কাদের পিতামাতা দায়? পিতামাতা, অভিভাবক, শিক্ষক, বন্ধু বান্ধব। শিক্ষক। মূলত আমি একটু আগেই বললাম শিক্ষার প্রত্যেকেরই দরকার, তবে শিক্ষকের গুরুত্বটা বেশি রয়েছে। বেশি হচ্ছে, শিক্ষক আর বাকি সবার ক্ষেত্রে পরোক্ষভাবে প্রয়োজন হয়ে পড়ছে। বন্ধু বান্ধবটা খুবই কম থাকে, সেখানে পিতামাতা অভিভাবকটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। অনেক সময় বন্ধু বান্ধবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ক্ষেত্রে। ভালো বন্ধু হলে তারা অনেক সময় ভালো, এই যেমন আমরা কি সিনেমা দেখছিলাম যেন রিসেন্টলি, একে নিয়ে মনোজ, কি যেন নামটা, সিনেমায় ভুলে যাচ্ছি, হিন্দি বেরিয়েছে, আইপিএস না আইএস হয়েছে, যে তার বন্ধু একটা 12 ফেল। হ্যাঁ, তাহলে দেখো এখানে একেবারে বন্ধুর কিন্তু বিরাট বড় ভূমিকা ছিল, তাই না, চাকরি পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ব্যাপার আর কি। তারপরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কি করতে হবে? একেবারে ছেড়ে দেওয়া যাবে না, উপেক্ষা বা অবহেলা করা যাবে না, তাদের প্রতি কোনো দায়িত্ববোধ থাকবে না, ভয়টা তাদের উপেক্ষা না করে তাদের প্রতি স্যার ঘ হয়েছে ঘয়েরটা মনোযোগী হতে হবে, তাই না? এর প্রতি মনোযোগ। হ্যাঁ। ব্যাপারটা এইবার প্রশ্ন একটু ঘুরিয়ে দিল যে কি করা যাবে না, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কি করা যাবে না বলে 4টে অপশন দিল, তার মধ্যে 3টে ঠিক, একটা ভুল। ঠিক আছে, এগুলো কিন্তু থাকবে, আমি বলে দিচ্ছি। এর পাশাপাশি এখানে আমার মনে পড়ছে প্রশ্ন, সেই অনুযায়ী বলছি। তারপরে পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে শিক্ষক প্রথমে কি করবেন? তাদের উপর ভয়ানক রাগ, তাদের নানা প্রকার শাস্তি দেবেন, তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা বিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা, তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করবে, একদম জাগিয়ে তোলার চেষ্টা করবে। তারপরে পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক কি করবেন? বিষয়বস্তু দায় সারাভাবে বুঝিয়ে দেবেন, আবার পড়তে বলবেন, সহপাঠীদের কাছে বুঝে নিতে বলবেন, না ধীরে ধীরে একদম ধীরে ধীরে বিষয়বস্তু অনুশীলন করিয়ে এগিয়ে নিয়ে। অনুশীলন কিন্তু এই রেমেডিয়াল শিক্ষার ক্ষেত্রে ভীষণ দরকার। হ্যাঁ, রেমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে অনুশীলনটা খুব গুরুত্বপূর্ণ। তারপর সহপাঠীরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি কেমন ব্যবহার করবেন? তাদের উপেক্ষা করবেন, তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন, তাদের প্রতি যত্নশীল হবেন, তাদের প্রতি যত্নশীল হয়ে তাকে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। পরের প্রশ্ন, এটা আমি আর পড়বো না, নিজেরা বলো দেখি। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কি ব্যবস্থা ছাত্রের সঙ্গে বসে কর্মসূচি ব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের কারণ বুঝে ব্যবস্থা করবে। তাহলে সঠিক উত্তর, নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন। পরের প্রশ্ন, স্যার এত সহজ প্রশ্ন থাকবে, এত সহজ প্রশ্ন থাকবে স্যার? সব ধরনের করে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই স্যার আপনি আগে ওই যে বললেন না একটা কোশ্চেনে না যদি দিয়ে দেয়, ওই কোশ্চেনটা আর একবার মানে না আচ্ছা, আমি ওই ধরনের কোশ্চেন একটা এখানেই তৈরি করে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওই ধরনের কোশ্চেন আমি একটা বলে দেবো। আচ্ছা, কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। তাহলে কি হবে? শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। তারপর পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে, শিক্ষার্থীর ব্যবহারের উপর ভিত্তি করে, শিক্ষার্থীর বাড়ির দূরত্বের উপর ভিত্তি করে, কোনোটি নয়। প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কয়েকটা হবে উত্তর। হ্যাঁ, পরীক্ষা প্রাপ্ত নম্বর, এটা স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা, সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। আচ্ছা, আর সংশোধনমূলক শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থী আচরণের উন্নতি করা, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষা দেওয়া, শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। এখানে যেটা আসছে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো, মানে পিছিয়ে পড়া তো আগে চিহ্নিত করে নিয়েছি আমি, তারপরে তো তাকে শিক্ষা দিচ্ছি, তাই না?
তাহলে সেই ভিত্তিতে এটা শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো হবে। ঠিক আছে, তারপর এইটা জানা নেই। সংশোধনমূলক শিক্ষণের সময়কাল। হুম, 3 মাস মতো সমগ্র শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ 365 দিন। হুম, হুম। আচ্ছা, শিক্ষাবর্ষ, হ্যাঁ, সমগ্র সমগ্র শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষ। কারণ কি, সমগ্র শিক্ষাবর্ষ, হ্যাঁ। যতদিন ও শিখবে ততদিন তো ভুল হতেই থাকবে না? আর ভুল হলে কি হবে, ভুল থেকে সে শিক্ষা নেবে। তাহলে বারবার যখন ভুল হবে, বারবার তার থেকে জানবে, বুঝবে, শিখবে। তার মানে যতদিন আমি পড়াশুনো করব ততদিনই কিন্তু এইটা আমার চলতে থাকবে, তাই না? একটা ক্রমান্বয় পদ্ধতি এটা। আচ্ছা, এইখানে একটা বিষয় একটুখানি উল্লেখ করেছে, কোচিং। কোচিংটা কি বলছে? কোচিং হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষা, আচরণ সংক্রান্ত শিক্ষা, সমাজবিদ্যা সংক্রান্ত শিক্ষা, উপরের কোনোটিই নয়। কয়েকটা উত্তর হবে সংশোধনমূলক শিক্ষণ। এইখানে একটা মিসিং আমি বলে দিই, সংশোধনমূলক শিক্ষণ আর হচ্ছে কোচিং, এই দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, হুম, এটা আমরা বলিনি। আমার আচরণ হ্যাঁ, দুটোই কিন্তু আলাদা। কারণ কোচিং বলতে আমরা টিউশনটাকে বুঝি, ওটাও নয়। কোচিং হচ্ছে পূর্ব পাঠের পুনরাবৃত্তি। কোচিংটা কি? পূর্ব পাঠের যেহেতু প্রশ্ন এসে গেছে তাই জন্য আমি এটা দিলাম, যে পূর্ব পাঠের পুনরাবৃত্তি। তার মানে কোন একটা পাঠ সে আগে পড়ে এসছে, তার সঙ্গে একটা সমন্বয়গত দিক থাকবে, মিল থাকবে, কিন্তু কতটা ধারণা আছে বা তার সঙ্গে পরে যেটা পড়ছে তার কতটা মিল রয়েছে, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে কিন্তু কোচিং এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাই উপরের কোনোটাই নয়। এইবার কেউ একজন বলছিল আমাকে যে কি প্রশ্ন, আচ্ছা, ওই আবার সেই একটা চলে এসছে। হ্যাঁ, 999 দিয়ে ভর্তি হওয়ার কথা রয়েছে। যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এই যে 7001739646 আর 9564702893। এই যে, ঠিক আছে, এই নাম্বারে কল করে নেওয়া যেতে পারে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। আচ্ছা, তো আজকে এই ক্লাস ছিল। আর আমি আর একটা জিনিস একটু দেখিয়ে দেবো, যেহেতু কেউ একজন বললে যে এখান থেকে ধরে নেওয়া যাক আমি একটা প্রশ্ন নেব। এখান থেকে বলা হলো যে সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থার কোনটি, আমি সরাসরি এখানেই প্রশ্নটা তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। শিক্ষার বৈশিষ্ট্য নয়। এইবার এখান থেকে আমি বলা হলো যে এই তিনটে বলা হলো, আর এর পাশাপাশি একটা দেওয়া হলো যে এরকম একটা কিছু তৈরি করে দেওয়া হলো। হ্যাঁ, সরাসরি তৈরি করতে গেলে চাপই হয়। আমি এরকম তৈরি করে সঠিক উত্তরটা আমি দিয়ে দিলাম।
এবার এই প্রশ্নটা দিয়ে আমি বললাম যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, সংশোধনমূলক শিক্ষার বৈশিষ্ট্য নয়। এবার বৈশিষ্ট্য নয় বলেছে, আমরা এইখানে ভুল করে থাকি, এই নয়টাকে অনেক সময় অ্যাভয়েড করে যায়, ঠিক আছে, যার ফলে সমস্যাটা তৈরি হয়। এখানে এই যে ধাপে ধাপে অগ্রগতি নির্ভর, নিয়মিত মূল্যায়ন, পুনরাবৃত্তি, অনুশীলন, এগুলো আমরা জানি যে ঠিকঠাক, ঠিক আছে। এবার ভুল করে আমরা কি করি, এর যে কোনো একটাকে নিয়ে গোল করে দিয়ে দিলাম এরম করে, ফেসে গেলাম তখনই, হ্যাঁ, অথচ উত্তরটা হবে লাস্টেরটা। তাহলে এই উত্তরটা হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? যে পড়াশোনায় ভালো ও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষার ক্ষেত্রে। এরকম কোনো একটা হয়তো দিয়ে দিল যে ভালো ছাত্রছাত্রী, সংশোধনমূলক শিক্ষার বৈশিষ্ট্য, তা তো হয় না। তাহলে এই মিস্টেকটা নয় বা এই ধরনের কোনো শব্দ যেন মিস না হয়, আমি এইটা বলতে চাইছি। হ্যাঁ, এটাই আর কি মূল বলার ছিল। বোঝা গেছে কি? খুব সুন্দর এটা স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে আর কি। হ্যাঁ, যাই হোক, আজকে এই ছিল। এটার ক্লাস রেকর্ড এবং নোট আমাদের অ্যাপে প্রত্যেকেই পেয়ে যাবে, অ্যাপটা ইনস্টল করলে। আর রেকর্ডটা তো ইউটিউবেও দেখতে পাবে, কিন্তু নোট এবং ওখানে কিছু মক টেস্ট আমরা এই যে সামগ্রিকটা পড়ালাম তার ভিত্তিতে একটা দুটো মক টেস্ট আমরা ফ্রিতে সবার জন্য রেখে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো ক্লাসগুলো করতে, এর আগের ক্লাস যারা যারা করেছেন? দারুণ দারুণ। বেশ, আর আমাদের গ্রুপগুলোতে পারলে একটু দিয়ে দিলে ভালো হয়, যে ক্লাস বা পড়াশুনো নিয়ে আমরা আরো কিছু ক্লাস মাঝে মাঝে নিয়ে আসবো, মাঝে মাঝে ইউটিউবে দেব। আর যদি কেউ ভর্তি হতে চান, সেক্ষেত্রে আমাদের ওই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, টাটা, গুড নাইট সবাই। স্যার মাদ্রাসার বিষয়টা একটু যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসার বিষয়টা যদি একটু বলতেন, কেন আমাদের একটা কোর্স আসবে, ওটা আমরা কোর্স নিয়ে আসবো। এমএসসি সম্ভবত আবার একটা পরীক্ষা আগে যেমন হয়েছে, ওটার আবার একটা পরীক্ষা হবে। আচ্ছা, তার সিলেবাসটা কি আগের সিলেবাসে নাকি সিলেবাস চেঞ্জ হবে? হ্যাঁ, হৈমন্তী, ওরকম থাকতে পারে, আগের সিলেবাসটাই সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, একজন করে, না হলে আমি বুঝতে পারবো না। বলছি স্যার, এই বিষয়টা একটু স্যার আইডিয়া আমাকে দেবেন। রিটেন টেস্ট যে 25 নম্বর আছে, হ্যাঁ, ওটার সিলেবাসটা কি হতে পারে? সিলেবাস সত্যি কথা মানে বলতে আমি স্যার এটা বলতে চাইছি যে মানে গ্রাজুয়েশন নাকি এইচএস, এইরকম বলতে চাইছি। কোনটা ওই যে 25 নম্বরের টেটের জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা সম্ভবত আমি বলে দিচ্ছি, সম্ভবত যার সেই যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরে। আচ্ছা, উত্তম বিশ্বাস, একটুখানি সাউন্ড অফ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে যখন কথা বলবেন আপনি আবার করবেন। আচ্ছা, যেটা বলার যে মূলত যার যে সাবজেক্ট আছে, এখানে একটা ব্যাপার আছে, অনেকের অনার্স হয়তো পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য বই রয়েছে, অথচ সে পরীক্ষা দিতে চাইছে চান্স নেওয়ার জন্য। তখন তার পাশের ক্ষেত্রে পাশে যে সাবজেক্ট গুলো ছিল, যেহেতু 5 to 8 পর্যন্ত যে সাবজেক্ট গুলো সাধারণত পড়ানো হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই কতগুলো বিষয় পড়ানো হচ্ছে, তাহলে তার বাইরে তো কিছু নেই। সেক্ষেত্রে ওই সাবজেক্ট যুক্ত যাদের যাদের থাকবে, তাদের ক্ষেত্রে ওই সাবজেক্টের ওপরেই পাশে বা অনার্সের যে কোনো জায়গাতে থাকলেই হবে। ডিএলএড করা থাকলে তাদের 50% চাইছে না, আর বিএড থাকলে 50% চাইছে। এই জায়গাটা একটু বিয়েতে চাইছে, বিএড 50%, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন ব্যাপার। আর স্যার বলছি যে আমার তো ফিজিক্যাল এডুকেশন, আমি কি মাদ্রাসায় বসতে পারবো? আমাদের তো সিট 104টে দিয়েছে, এবার আমার তো 50% নেই, এবার ওই বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারছি না। মাদ্রাসায় কি এখনো অ্যাড তো এখনো করেনি, এমনি একটা বেরোবে না, লিস্ট অনুযায়ী তো একটা ভ্যাকান্সি ওরা পাবলিশ করেছে। হ্যাঁ, সেখানে তো বিপিএড এর তো সিট রয়েছে 104টে, আর ওই ওয়ার্ক এডুকেশনের সিট রয়েছে 81টা। আচ্ছা, তাহলে এটা কি আপার প্রাইমারি নাকি এমনি 9-10? আচ্ছা, ওটা আমরা পুরোটা একটুখানি প্রপার জেনে নিয়ে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে?
ঠিক পুরোটা আছে, জেনে নিন, কারণ immediately জানাবেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা অ্যাডমিশন হবে আপনার এখানে। ঠিক আমি আছে। অলরেডি আপনার ক্লাসটা আজকে দেখলাম, আমার হ্যাঁ খুব হ্যাঁ ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আপনি ফোন করে নেবেন আমাদের ফোন নাম্বারে। আমরা আমাদের স্টুডেন্ট হোক বা না হোক প্রত্যেকেই কম হুম। বেশি যারা ফোন করেছে তারা জানে আমরা যথেষ্ট তবে এই চেষ্টা করি। বিষয়টা কবে জানাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা কবে জানাচ্ছেন, কবে? আপনি একটা দিন পরে আগামীকাল পরশু দিনের দিকে আপনি ফোন করুন, আমরা জানিয়ে দেবো। ঠিক আছে? ওই যে প্রথমে ওই 700 নাম্বারটা ওইটাই ফোন করব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে, এখানেই আমি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে পাঠান। আচ্ছা, 9564702893। দেখুন একটা ফোন নাম্বার গেছে। আচ্ছা, কারোর বোধহয় কিছু সমস্যা হয়েছে, মার্চে কোনো দিনে এক্সাম হবে না। আচ্ছা প্রাইমারি কবে বেরোবে? আচ্ছা, দেখা যাক মার্চে হয় কি না। হ্যাঁ, যা পরিস্থিতি বলা তো যাচ্ছে না, তবে পরীক্ষা হওয়ার কথা কিন্তু ডিক্লেয়ার হয়েছে। আপার প্রাইমারির ক্ষেত্রে। আর ফর্ম কবে বেরোবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি ফর্মটা কবে বেরোবে? কথা না কাটা কাটা আসছে, আর একবার একটু বলুন। বলছি স্যার ফর্মটা কবে বেরোবে? এটা এই পরীক্ষা যেহেতু এখন ওই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে মেতে আছে, প্লাস এসএসসি নবম দশমটা নিয়ে মেতে আছে, ওটা হলেই পরেই ফর্মটা মানে জানুয়ারি শেষের দিকে ফেব্রুয়ারির দিকে এরকম সময়ের দিকে বেরোতে পারে। সবকিছু তাড়াতাড়ি নেওয়ার জন্য কোর্ট থেকে তো একটা বেরিয়েছে, তার জন্যে মানে প্রত্যেককেই আর কি করতে হচ্ছে, ওদেরকে টাইট ওই ব্যাপারটা লেগে গেছে আর কি। সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই বেরোবে, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে। হ্যাঁ, আর স্যার প্রাইমারি কি বেরোবে কি? প্রাইমারি এই রে এইসব প্রশ্ন। হ্যাঁ, প্রাইমারি কি, প্রাইমারিটা হ্যাঁ। প্রাইমারিটা এখনো পর্যন্ত তো তেমন কিছু বলা যাচ্ছে না, ওটা তো সবে ভাইবা টাইবার দিকে চলছে। হ্যাঁ, যাদের আর নতুন করে টেট প্রাইমারি টেটের জন্য একটা বার হতে পারে, অনেকগুলো পরীক্ষার কথা আসছে যেহেতু ভোটের ব্যাপার রয়েছে তো। হ্যাঁ, আইএসএলএসটি 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে। এই তো আবার একটা কোর্টে হলো। হ্যাঁ, বলা যাচ্ছে না এইভাবে না, মানে আমরা বললাম আশা করে থাকার পরে গিয়ে প্রবলেম ফেস করতে হলে এটা একটা বড় সমস্যা। আমরা ওই জন্য কোনো ভিডিও আমাদের দেখবেন না যে ইউটিউবে আমরা দিয়ে দিয়েছি এরকম ভাবে আলোচনা যে এই হবে, এত কাট আপ যাবে। হ্যাঁ, স্টুডেন্টরা জিজ্ঞাসা করলেও আমরা বলেছি দেখুন এই এই সমস্যা, বলতে পারা যাবে না। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এই পর্যন্ত কত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে স্যার আপনাদের কোচিং এ? এইগুলো তো কনফিডেন্সিয়াল, এগুলো বলা উচিত নয়। হ্যাঁ, ভর্তি হয়েছে, অনেকেই ভর্তি হয়েছে, এটুকু বলতে পারি এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছি রানিং বিএড বুঝতে পারবে আপার প্রাইমারিতে? টেট এর ক্ষেত্রে আমি যেটা জানি যে বসা যায় রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, রানিং বিএড যারা যদি রেজিস্ট্রেশন পেয়ে যায় আর কি, রেজিস্ট্রেশন জন্য রেজিস্ট্রেশন যদি হাতে পেয়ে যায় তাহলে তারা বুঝতে পারবে। টেটের জন্য আমাদের সিলেবাসটা কমপ্লিট হতে মোটামুটি কতদিন মতো লাগতে পারে? আমাদের টার্গেট আছে 3 থেকে 3.5 মাস। আচ্ছা স্যার, সেইটা যাতে মানে তাড়াতাড়ি হয়, আমার মনে হয় আলোচনাগুলো সেই বিষয়ে হলে ভালো হয়। আর যখন যা নোটিফিকেশন আসবে সেগুলো তো সবাই জানতে পেরে যাবে। মোটামুটি আমরা যারা এখানে আছি মনে হয় এক্সট্রা কিছু ব্যতিব্যস্ত না হওয়াটাই ভালো। যেই ফোকাসে আমরা যাচ্ছি ওইটাকে মনে হয় মাথায় রাখাটা জরুরি এখন। যখন যেটা আসবে তখন সেটা দেখে নেওয়া যাবে, ফর্ম ফিল আপ করা যাবে। তো লক্ষ্যবস্তু যখন একটা ফিক্সড আছে ওইটাতে নিয়েই মনে হয় বেশি আলোচনা হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, সবাই আসলে উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, কিছু করার নেই, যা সিচুয়েশন চলছে সত্যি কথা বলতে মানে মন থেকে মেনে নেওয়াও বড় একটা টাফের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সব জায়গাতে যেভাবে মানে নতুনরা বঞ্চিত হচ্ছে, সব থেকে বড় কথা। পুরনোদের আমি দেব না, কিন্তু নতুন বা ওই যে এতদিন ধরে চাকরি হয়নি, চারিদিকে আসলে সবাই টেনশনে পড়ে বিভিন্ন জায়গাতে যে যা পারছে জানতে চাইছে। হ্যাঁ, এটা তাদেরও যে অন্যায় তা নয়, আসলে কিছু বলার নেই সিচুয়েশন অনুপাতে। ঠিক আছে, তাহলে মূল লক্ষ্যটাই থাক আপাতত আপার প্রাইমারি,
বাকিগুলোতে আমরা আবার ডিটেলসে ডিসকাস করে দেবো। হ্যাঁ, ইউটিউবে আমরা ভিডিও দেবো, ইউটিউবের সঙ্গে থাকলে ওখানে আসবে, দেখতে পাবেন প্রত্যেকেই। ঠিক আছে, আর কিছু? ভালো থাকবেন স্যার, শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। স্যার আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন, ভালো। না না, আমরা এটা করি সবার সঙ্গে। আমাদের ইনস্টিটিউটে যারা এতদিন ক্লাস নিয়েছেন, যারা আগেও ক্লাস করেছে, হৈমন্তী আছে। হৈমন্তী, বলো কিছু। স্যার বলছি আপনাদের যে ইনস্টিটিউশন, আপনার ক্লাস সত্যি খুব ভালো লাগে স্যার। আমি আপনার সাথে আমার পরিচয় হয়েছে স্যার 2024 সালে স্যার, মাদ্রাসার এক্সাম দিলাম, তারপরে পিএসসি এসএসসি। স্যার আমি চাইছি আরো কত তাড়াতাড়ি মাদ্রাসার ব্যবসা তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। শুরু করে দেবো আমরা। আচ্ছা হ্যাঁ, পার্বতী বলো। না বলছি আপনাদের ইনস্টিটিউশনে যে প্রত্যেকটা টপিক অনুযায়ী যে খুব সুন্দরভাবে নোট সাজানো থাকে, ওটা খুব ভালো লাগে। মানে কেউ যদি পড়ে তাকে আর এক্সট্রা রেডি করতে হয় না, মানে হয় না। নিখুঁত ভাবেই একদম দেওয়া থাকে। পার্বতী আপনাদের কিন্তু আমাদের institution-এ নেটেরও খুব- স্টুডেন্ট, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পার্বতী কিন্তু আমাদের কাছে নেটও নিয়েছে, পিএসসি তে ছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হৈমন্তীও তাই পিএসসি তে ছিল। এসএলএসটির কথা একটু বলো। হ্যাঁ স্যার ছিলাম স্যার, এসএলএসটি খুব খুব ভালো স্টাডি মেটেরিয়াল স্যার, খুব ভালো হয়েছে স্যার ঠিক আছে, আপনাদের সত্যি। হ্যাঁ খুব ভালো। ঠিক আছে, আমরা কিন্তু শিখিয়ে দিয়েছি এরকম ভেবো না যেন। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা আসলে কোনোদিনই স্টুডেন্টকে না, আমরা নিজের বলি নাই। থেকেই বলছি স্যার, হুম, হুম, আমরা নিজের থেকেই বলছি, কারণ ইনস্টিটিউশনের যে নোটস গুলো আমরা দেখেছি খুব এত সুন্দরভাবে সাজানো থাকে। কেউ যদি ভালো করে টেক্সটটা পড়ে ওটা পড়ে, পরীক্ষাতে ভালো ইজিলি জিআরএফ পাওয়া যেতে পারে হ্যাঁ, নেটের ক্ষেত্রে। এটা হচ্ছে সত্যি কথা বলতে আমরা সেইভাবেই চেষ্টা করি, এবং প্রশ্ন দেখবে যে পাল্টাচ্ছে, প্রতিবারই কোশ্চেন পাল্টাচ্ছে আমাদের নেটের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গাতে দেখবে। এরপরে যদি আবার এমএসসি দেবে, তো আগের এমএসসি কোশ্চেনের সঙ্গে মিলিয়ে দেখবে যদি কারোর থাকে, ঠিক আছে, দেখতে পাবে পাল্টে যাবে কোশ্চেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে, গুড নাইট। হ্যাঁ, স্যার গুড নাইট। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।